হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আর আগের ক্লাসে তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন এবং 8 নম্বর অধ্যায় থেকে কিছু এমসিকিউ আলোচনা করেছিলাম। অর্থাৎ তোমাদের 7 নম্বর অধ্যায়টা আগের ক্লাস পর্যন্ত আমি কমপ্লিট করিয়ে দিয়ে 8 নম্বর অধ্যায়ের কিছু এমসিকিউ আলোচনা স্টার্ট করেছিলাম। 10টা এমসিকিউ আলোচনা করেছিলাম 8 নম্বর অধ্যায় থেকে আগের ক্লাসে। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়ের প্রথম তোমাদের সাজেশানটা দিয়ে দেব, বড় প্রশ্নের সাজেশান। অর্থাৎ এই যে চারটে প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি করতে হবে, তারপরে একটা বড় প্রশ্ন তোমাদের পড়িয়ে দেব এবং তোমাদের 8 নম্বর অধ্যায়ের বাকি যে এমসিকিউগুলো ছিল এই এমসিকিউগুলো কমপ্লিট করিয়ে দেব। তাহলে বুঝতে পারলে যে আজকের ক্লাসে তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়ের যে এমসিকিউগুলো বাকি ছিল সেই এমসিকিউগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি, সঙ্গে 8 নম্বর অধ্যায়ের বড় প্রশ্নর সাজেশান এবং একটা বড় প্রশ্ন আলোচনা করছি। দেখো, আগে এমসিকিউগুলো আলোচনা কমপ্লিট করে নিই, তারপরে বড় প্রশ্নর সাজেশান এবং একটা বড় প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, নবোদয় বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হলো কি? ইংরাজি ও হিন্দি ভাষা। তারপরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে কত? 1/3 অংশ। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? কি বললাম? স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এইচএস 2017 এবং 15 সালে পরীক্ষায় একবার করে এসেছে। জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে যেটাকে বলা হয় ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1956 সালে। তারপরে প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাপ্লিকেশান গঠিত হয় কত সালে? 1992 সালে। এই প্রশ্নটা এইচএস পরীক্ষা 2017 সালে একবার এসেছিল। তারপরের প্রশ্ন, পথ নির্দেশক বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। কি বললাম? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। তারপরে প্রশ্ন আছে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের বরাদ্দ করা বলছে। দেখো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের বরাদ্দ করার সুপারিশ করেছে কত? 8%। ঠিক আছে। তারপরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1992 সালে। এই প্রশ্নটা এইচএস পরীক্ষায় 2018 সালে একবার এসেছে। তারপরের প্রশ্ন, শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে রামমূর্তি কমিটি। কি বললাম? শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে রামমূর্তি কমিটি। তারপরের প্রশ্ন, লেখাপড়া ও গণিতকে একত্রে বলা হয় কি? লেখাপড়া ও গণিতকে একত্রে 3Rs বলা হয়। এই ছিল তোমাদের 8 নম্বর অধ্যায়ের মানে এমসিকিউগুলো, অর্থাৎ 20টা এমসিকিউ তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে করলেই যথেষ্ট। ঠিক আছে। তারপরে তোমাদের 8 নম্বর অধ্যায়ের বড় প্রশ্নর সাজেশন দেখে নাও। এখানে বড় প্রশ্নর মধ্যে প্রথম 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মধ্যে থেকেও প্রথম 2টো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট এবং আর 2টো প্রশ্ন আমি দিয়েছি। যারা একটু মোটামুটি পারবে ভাবছো যে সবকটা প্রশ্ন মুখস্থ করতে পারবে, তোমাদের বলবো তোমরা সবকটাই পড়ো, কারণ 4টে মাত্র প্রশ্ন আছে 8 নম্বর অধ্যায় থেকে। এই 4টে প্রশ্নের মধ্যে আর একটা বাদ দিও না তোমরা। যাই হোক, দেখো কি কি প্রশ্ন আছে এখানে। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তো খুব গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপরের প্রশ্ন, আজকের ক্লাসে এই প্রশ্নটাই আলোচনা করব। ঠিক আছে। তারপরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো? অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার প্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। কি বললাম? জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। এবারে দেখো, প্রথম যে সাজেশানে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের অ্যান্সারটা আলোচনা করছি। কি বলা হচ্ছে? দেখো, প্রশ্নটা ছিল,
জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে, ঠিক আছে। দেখো 1985 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করতে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে আলোচনা চক্রের আয়োজন করে। তাহলে কি বললাম, 1985 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করতে তৎকালীন মানে সেই সময়কার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে আলোচনা চক্রের আয়োজন করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে, কি বললাম, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে, তাহলে কি বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এই জন্য চ্যালেঞ্জ, দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো একটু বড় করে নিই, বলছে এর জন্য চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে এক আলোচনাপত্র প্রকাশিত হয়। তারপরে বলা হচ্ছে উক্ত শিক্ষানীতিটি 1986 খ্রিস্টাব্দের মে মাসে সংসদের উভয় সভায় অনুমোদন লাভ করে। এটাই 1986 জাতীয় শিক্ষানীতি নামে পরিচিত। এবারে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলো দেখো। 1 নম্বর হচ্ছে নীতি নির্ধারণের প্রয়োজনীয়তা, ব্যক্তির উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিকাশ সাধন, গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস ইত্যাদির জন্য বিশেষজ্ঞরা শিক্ষার নীতি নির্ধারণের কথা বলেন। তারপরের পয়েন্ট, সাম্যের অনুকূলে শিক্ষা। এখানে কি বলা হচ্ছে দেখো, বৈষম্য দূরীকরণ, নারীদের মর্যাদা বৃদ্ধি, অজ্ঞতা থেকে মানুষের মুক্তি সাধন, তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার বৈষম্য দূরীকরণের মাধ্যমে সাম্যের অনুকূলে শিক্ষার সম্প্রচারণ করতে হবে। তাহলে কি সাম্যের অনুকূলে শিক্ষার সম্প্রচারণ করতে হবে। তারপরে দেখো শিক্ষার জাতীয় ব্যবস্থা। এখানে কি হচ্ছে, শিক্ষার জাতীয় ব্যবস্থা, এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, বলছে মৌলিক বা আবশ্যিক পাঠ্যক্রমের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন সাংবিধানিক কর্তব্যসমূহ অন্তর্ভুক্ত করতে হবে। এটা বলা হলো কি শিক্ষার জাতীয় ব্যবস্থা, মানে এই জিনিসগুলো অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, পুষ্টি ও স্বাস্থ্যের দিকে নজর রেখে শিশু কল্যাণ কর্মসূচি অগ্রাধিকার, তারপরে প্রতিভাবান শিশুদের জন্য নবোদয় বিদ্যালয় স্থাপন, চাকরি ও ডিগ্রি সম্পর্কে ছেদ ঘটানোর কথা বলা হয়েছে। চাকরি আর ডিগ্রি মানে চাকরির সঙ্গে ডিগ্রি কোনো নয়, তার যেমন যোগ্যতা থাকবে সেরকম চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কেবলমাত্র ডিগ্রি অর্জন করলেই হবে না, সেই সঙ্গে তাকে ভালোভাবে প্রশিক্ষিত হতে হবে, সেই কথাটাই এখানে বলা হয়েছিল। টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এই ধরনের শিক্ষার পুনর্গঠনের মাধ্যমে উন্নয়নের সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন শিক্ষা ব্যবস্থায় বৃত্তি শিক্ষার কার্যসূচিকে, এটা কর্মসূচি লিখবে, কার্যসূচি না লিখে, এছাড়া নতুন শিক্ষা ব্যবস্থায় বৃত্তি শিক্ষার কর্মসূচিকে সুপরিকল্পনার সঙ্গে রূপায়িত করতে বলা হয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে শিক্ষক। এখানে কি হচ্ছে দেখো, শিক্ষণ কর্মসূচি, এই শিক্ষণ মানে শিক্ষা দেওয়া, অর্থাৎ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, ঠিক আছে। শিক্ষণ কর্মসূচি গ্রহণ, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, পেশাগত উন্নয়নের শিক্ষক সংগ্রহের প্রক্রিয়া, বলছে শিক্ষক সংগ্রহের প্রক্রিয়া পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। তারপরে পয়েন্ট দেখো, তারপরে পয়েন্ট কি হচ্ছে, প্রতিবন্ধীদের শিক্ষা। এখানে কি বলা হচ্ছে দেখো, NEP 1986 অর্থাৎ নিউ এডুকেশন পলিসি, নতুন শিক্ষানীতি, ঠিক আছে, 1986-তে প্রতিবন্ধী শিশুদের সম্ভব হলে সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। প্রয়োজনে জেলা সদরে প্রতিবন্ধীদের জন্য ছাত্রাবাস তৈরি করতে হবে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার দায়িত্ব নিতে হবে। তারপরে বলা হচ্ছে দেখো, মুক্ত বিদ্যালয় শিক্ষাকে গণতান্ত্রিকরণের জন্য মুক্ত বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়।
জাতীয় শিক্ষানীতিতে। কি বললাম? শিক্ষাকে গণতান্ত্রিকরণের জন্য মুক্ত বিদ্যালয় স্থাপনের কথা বলা হয় জাতীয় শিক্ষানীতিতে। তারপরের পয়েন্ট, বয়স্ক শিক্ষা। এনইপি 1986 অর্থাৎ নতুন শিক্ষানীতি 1986 অনুযায়ী শিক্ষার জাতীয় লক্ষ্যে পৌঁছাতে হলে 14 থেকে 34 বছর বয়স্ক ব্যক্তিদের শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে কেন্দ্র, রাজ্য, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।